সুমিত্রা দেবী তার একমাত্র মেয়ে ববিতার বিয়ের কাজকর্মে ব্যস্ত ছিলেন। এদিকে ববিতা তার ঘরের ভেতরে বসে বসে চিকেন বার্গার খাচ্ছিল। সুমিত্রা দেবী ঘরের ভেতরে এসে বলেন, আরে ববিতা, তুই বসে বসে চিকেন বার্গার খাচ্ছিস? তুই জানিস না তোর শ্বশুর বাড়ির লোকেরা এসব আমিষ জাতীয় খাবার খায় না? আরে বাবা, তারা তো বাড়িতে ডিম পর্যন্ত খায় না। আচ্ছা মা, ওরা যদি বার্গার না খায়, চিকেন না খায়, তাতে আমি কি করব? আমি তো এসব ছাড়া থাকতেই পারি না। তুমি তো জানো প্রত্যেকদিন আমি একটা না একটা চিকেনের আইটেম খাবোই খাবো, না খেলে আমার দিন কাটে না। তোকে এই 3 মাস আমি কত করে বারণ করেছি এসব খাওয়া দাওয়া কমা। তুই যদি নিজের অভ্যাস না পাল্টাস তাহলে তো তোর ওখানে গিয়ে সমস্যা হবে। তখন তুই কি করবি বলতো? তোর বাবা বা আমি তোর কাছে গিয়ে কি বারবার চিকেন দিয়ে আসতে পারবো? এই অভ্যাসটা পাল্টে ফেল মা। মা, তুমি এইসব বিষয়ে একেবারে চিন্তা করো না তো। তুমি তো জানো তোমাদের হবু জামাই আমাকে দিনে 2 বার করে ফোন করে। আমি তাকে আমার চিকেন খাওয়ার অভ্যাস সম্পর্কে সমস্ত কিছু বলেছি। ও বলেছে যে আমি রোজ সকালে ডিম খাই, ডিম না খেলে আমার সকাল শুরুই হয় না। আর ও আমাকে প্রমিস করেছে আমরা 1-2 দিন ছাড়াই বাইরে যাব, আর ও আমাকে চিকেনের আইটেম খাওয়াবে। সো আমি এসব নিয়ে বেশি টেনশনই করি না। তাই তুমিও এখন টেনশন ফ্রি থাকো মা। কি জানি বাবা, ওনারা শুদ্ধ শাকাহারী মানুষ, এইসব কথা জানতে পারলে পরিবারের সমস্যা হতে পারে। দেখিস, যাই করিস না কেন খুব সাবধান। শ্বশুর শাশুড়ি ননদ ওদের সামনে কিন্তু এসব কথা তুলবি না মা। মা, তোমাকে যাই বলি না কেন তুমি সেটাকে নিয়ে টেনশন করা শুরু করো। তোমাকে এসব নিয়ে না একেবারে ভাবতে হবে না, আমার ব্যাপার আমি দেখে নেব। আচ্ছা তুমি এখানে আমাকে কি বলতে এসেছিলে বলো তো? এই দেখো, কথা বলতে গিয়ে আমি আসল কথাটাই ভুলে গেছি। আসলে বাইরে অনেকক্ষণ ধরে তোর নীলা কাকিমা অপেক্ষা করছে, তোর ব্লাউজ গুলো সেলাই করে এনেছে। একবার দেখে নে সব ফিটিংস ঠিক আছে কিনা। কয়েকদিনের মধ্যেই ববিতার বিয়ে হয়ে যায় এবং সে তার নতুন শ্বশুরবাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে রান্নাঘরে যায়। তার শাশুড়ি তাকে বলে, বৌমা, তুমি সবার জন্য ব্রেকফাস্টে পরোটা আর আলু টমেটোর তরকারি করে দাও, সবাই খেয়ে নেবে। ব্যাস, শুধু আলু টমেটো তরকারি? এতেই সবার খাওয়া হয়ে যাবে? হ্যাঁ মা, সকালবেলা সবাই খুব লাইট খাবার খায়, একটা সবজি আর রুটি পরোটা লুচি যাই হোক হলেই চলে। আরে বাস, আমি তোমার বান্ধবীর কাছে শুনেছিলাম প্রথম রান্নাতে নাকি 10-12 রকমের রান্না করতে হয়, কিন্তু এরা তো একটা তরকারিতেই সন্তুষ্ট। আমার তো ভালোই হলো, 1 ঘন্টার মধ্যে সবকিছু হয়ে যাবে। ববিতা খুশি মনে পরোটা এবং তরকারি করে দেয়। এরপর সবাই টেবিলে খেতে বসে এবং ববিতার শ্বশুর মশাই অঞ্জন বাবু বলেন, বৌমা, আলু টমেটোর তরকারিটা তো বেশ ভালোই হয়েছে। তোমার রান্নার হাত দেখছি বেশ ভালো। এতদিন ধরে তোমার শাশুড়ি হাতে রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি এসে গেছি। যাই হোক, স্বাদটা একটু পাল্টালো। বাহ, 30 বছর ধরে আমার হাতের রান্না খাচ্ছ, আর আজ বৌমার হাতের প্রথম রান্না খেয়ে এভাবে আমার রান্নার অবহেলা? দেখছিস তো বাবা, তোর বাবা কিভাবে পাটি বদল করে নিল। শান্তনা দেবীর কথায় সবাই হেসে ফেলে। এভাবেই সবাই ববিতার রান্নার খুব প্রশংসা করে এবং শান্তনা দেবী বলেন, বৌমা, ব্রেকফাস্টটা তো খুব ভালোই খাওয়ালে, এবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে নাও। শোনো, পালং শাকের তরকারি, ঢেঁড়সের চচ্চড়ি, কাঁচা কলার কোপ্তা আর মোচার ঘন্ট, এগুলো রান্না করে নাও। মা, এতগুলো সবজি একসঙ্গে? কিন্তু দিনে তো 2টো সবজি হলেই খাওয়া হয়ে যায়, বাকি 2টো অন্য কিছু করলে হয় না? ডাল আছে, আরো যদি অন্যান্য কিছু। না বৌমা, আমাদের বাড়িতে সবজি ছাড়া আর কিছুই রান্না হয় না। তোমার শ্বশুর মশাইয়ের সবজির আড়ত রয়েছে, আমাদের সব সবজি সেখান থেকেই আসে। প্রত্যেকটা সবজি ফ্রেশ, তাজা আর একেবারে হার্বাল পদ্ধতিতে চাষ হয়। সার এবং কীটনাশক ছাড়াই এগুলো তৈরি হয়, তাই এগুলো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বৌমা, আর যত বছর ধরে আমি সবজির আড়তে ব্যবসা করছি তত বছর ধরে আমরা বাইরে থেকে কোনো সবজি কিনি না। তুমি যখন যে সবজিটা খেতে চাইবে আমায় ফোন করে বলে দেবে, আমি কাউকে না কাউকে পাঠিয়ে দেবো। অঞ্জন বাবুর কথা শুনে ববিতা মনে মনে চিন্তা করে, এমন ভাবে বলছে যেন কি না কি আইটেম, একটা কল আর হোম ডেলিভার। সেই তো ধনেপাতা, ঢেঁড়স, ভেন্ডি এইগুলো। আরে বাবা, এগুলো আবার হোম ডেলিভারির কি আছে? যেখানে সেখানে এগুলো পাওয়া যায়। আমার তো এই সবজির নাম শুনেই কেমন হচ্ছে। এক্ষুনি সবজি খেলাম, আবার দুপুরে সবজি। এসব কথা চিন্তা করতে করতে ববিতা রান্নাঘরে যায় এবং একটা একটা করে সমস্ত সবজির রান্না করে। রান্না বান্না হয়ে গেলে সবার খাওয়া দাওয়া হয়। রাত্রিবেলা ববিতা সৌভিককে ফোন করে আর বলে, সৌভিক, তুমি কোথায় গো? এত রাত হচ্ছে এখনো ফিরছো না যে? ববিতা, একটু ওয়েট করো, আমার কিছুক্ষণ একটু দেরি হবে। তুমি কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তুমি খেয়ে নাও।
আসলে সারাদিন শুধু সবজি রান্না হচ্ছে, আমি ভাবছিলাম রাতে যদি একটু অন্য টাইপের খাবার খাওয়া যেত। ববিতা, এই তো সবে একদিন হলো, এতেই তুমি অস্থির হয়ে পড়েছো? কয়েকদিন একটু ওয়েট করো, তারপর কিছু না কিছু একটা ব্যবস্থা করা হবে। এই বলে সৌভিক ফোন রেখে দেয়। তারপর ববিতা বাকিদের সাথে রাতেও সবজি দিয়ে ভাত খেয়ে নেয় এবং তার ননদ মিনাকে বলে, আচ্ছা মিনা, এই বাড়িতে কি 3 বেলা শুধু সবজি রান্না হয়? তোমরা আর কিছু খাবার খাও না? তুমি কখনো বাইরের কোনো খাবার খাও না? আসলে জানো বৌদি, বাইরের খাবার আমার খুব একটা শুট করে না। মাঝে মধ্যে আমি একটু আধটু চিপস বা চকলেট খেয়ে নিই, কিন্তু এর বেশি কিছু খাই না। কয়েকবার ভেজ প্যাটিস খেয়ে আমার তো ফুড পয়জন হয়ে গিয়েছিল। এত কষ্ট, সারা রাত পেটে ব্যথা আর পেট খারাপ, তারপর থেকে আমি বাইরের খাবার খুব একটা খাই না। ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, মা কোথায় গো? মাকে তো জিজ্ঞাসা করবো দুপুরে কি রান্না হবে। মা তো মনে হয় মন্দিরে পুজো দিতে গেছে, ফিরতেও একটু দেরি হবে। বৌদি, তুমি এক কাজ করো, ফ্রিজে দেখো কি কি সবজি আছে, সেই দেখে 4-5 রকমের সবজি রান্না করে নাও। এমনিতেও আমাদের বাধা ধরা কোনো নিয়ম নেই, সবজি হলেই হলো। ববিতা দুপুরের সবজি রান্না করে এবং এভাবেই রাতেও করে। 3 দিন কাটার পর ববিতা সৌভিককে ফোন করে বলে, হ্যালো সৌভিক, দেখো আমি এই খাবার আর খেতে পারছি না। কতদিন হয়ে গেল আমি চিকেন খাইনি, আমার খুব খেতে ইচ্ছে করছে গো। তুমি এক কাজ করো, আজ বাড়ি ফেরার সময় চিকেন বিরিয়ানি নিয়ে আসো, আমি রুমে বসে বসে চুপচাপ খেয়ে নেবো, কেউ কিছু বুঝতেও পারবে না। ববিতা, তুমি 3 দিনের মাথায় আমাকে পুরো অস্থির করে তুলেছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখছি মানে? কোনো দেখার ব্যাপার নয়, তুমি আজকেই চিকেন বিরিয়ানি আনবে, ব্যাস। আমি না হলে রাতে ভাতই খাবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ফেরার সময় তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসবো। যাও, এখন বাকি সকলের জন্য রান্নাটা করে দাও। সৌভিকের কথা শুনে ববিতা খুব খুশি হয়ে যায় এবং খুশি মনে রাতের রান্না করে ফেলে। এদিকে সবার রাতে খাবার খাওয়া হয়ে যায়, কিন্তু ববিতা কিছুই খায় না। তখন তার শাশুড়ি তাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি আজ আমাদের সাথে খাচ্ছ না যে? কখন খাবে? মা, আমি ভাবছিলাম আপনার ছেলের জন্য একটু ওয়েট করে যাই, এমনিতেও ও রাতে না একটু দেরি করেই ফেরে, একা একা খাই, তাই ভাবছি আমরা দুজনে একসঙ্গে খেয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুতে চলে যাচ্ছি। তুমি ভালো করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে দিও, কেমন? সবাই ঘুমাতে চলে যায় এবং ববিতা সৌভিকের জন্য অপেক্ষা করে। রাত 12টার সময় সৌভিক বাড়ি ফিরে আসে এবং তাকে দেখে ববিতা বলে, সৌভিক তুমি এসে গেছো? এত রাত করে ফিরলে যে? আচ্ছা ঠিক আছে, দাও আমার চিকেন বিরিয়ানি দাও, আমার খুব খিদে পাচ্ছে। ববিতা, তোমার মাথা ঠিক আছে? এই রাত 12টার সময় কে চিকেন বিরিয়ানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? দেখো, আমার খুব খিদে পেয়েছে, বাড়িতে যা খাবার আছে তাই নিয়ে আসো, দুজনে খেয়ে নিই। কিন্তু তুমি তো আমাকে প্রমিস করেছিলে। আই এম সো সরি ববিতা, তুমি তো জানো সবজির আড়তে রাত পর্যন্ত কাজ করতে হয়। আচ্ছা বাবা, আমি প্রমিস করছি কালকে তোমায় বাইরে নিয়ে গিয়ে তোমার পছন্দের চিকেন বিরিয়ানি খাওয়াবো। আজকের দিনটা যা হোক করে কিছু একটু ম্যানেজ করে নাও। এত রাতে ঝামেলা করেও কোনো লাভ হবে না, এসব কথা চিন্তা করে ববিতা সবজি ভাত নিয়ে আসে এবং দুজনে মিলে তাই খায়। পরের দিন সকালে ববিতা খুশি মনে দুপুরের খাবার রান্না করে এবং সবার সঙ্গে বেশ হাসি খুশিতে সবজি তরকারি দিয়ে ভাত খায়। কি ব্যাপার বৌমা, আজকে তো তুমি খুব খুশি মনে খাবার খাচ্ছ? এমনিতে তুমি সবজি খুব একটা পছন্দ করো না বলেই মনে হয়। মন ভালো আছে নাকি? আসলে মা, আজকে সবজিটা না বেশ ভালো রান্না হয়েছে, আর সব থেকে বড় কথা হলো আজ রাতে আমি আর আপনার ছেলে একটু বাইরে ডিনার করব, সেজন্যই আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক, তোমার মন ভালো হলেই আমাদের সবার ভালো লাগে। এমন সময় সান্তনা দেবীর একটি ফোন আসে এবং কথা বলার পর তিনি ববিতাকে বলেন, বৌমা, সৌভিকের ফোন এসেছিল। ও বলল আজ বিকেলে ওর একবার ধানমন্ডিতে যেতে হবে। ও মনে হয় আজ রাতে বাড়ি ফিরবে না, একেবারে কাল ভোরে ফিরবে। শাশুড়ির কথা শুনে ববিতার মন খুব খারাপ হয়ে যায়। সে উদাস মনে বাকি খাবারটুকু খেয়ে নেয় এবং কাজকর্ম সেরে নিজের ঘরে যায়। তার মাথা খুবই গরম হয়েছিল। সঙ্গে সঙ্গে সে সৌভিককে ফোন করে আর বলে, সৌভিক, তুমি আবার আমার প্রমিস ভাঙলে। তুমি আমি বলেছিলে তো যে আজকে তুমি আমাকে বাইরে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু তুমি আজকে অন্য কোথাও যাচ্ছ, এটা তুমি ঠিক করলে না। বোঝার তো একটু চেষ্টা করো ববিতা, আমার একটা এমার্জেন্সি পড়ে গিয়েছিল, তাই জন্যই তো আমাকে যেতে হয়েছিল। দেখো, কাল ভোরে আমি বাড়ি ফিরেছি, আর কালকে আমি আড়তেও যাচ্ছি না, কালকে সারাদিনটা বাড়িতেই থাকবো, তাই দুপুরে আমরা দুজনে বাইরে খেতে যাচ্ছি, একেবারে পাকা কথা, তুমি প্লিজ রাগ করো না। এভাবে সৌভিক আবার ববিতাকে বোঝায়। ববিতা এবারেও চুপচাপ সৌভিকের কথা মেনে নেয়। সৌভিক, ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে তৈরি হয়ে গেছি আমি, তুমি এবার তৈরি হয়ে নাও, আজ আমি খুব এক্সাইটেড। আচ্ছা, আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি?
ববিতা প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, দেখতেই তো পাচ্ছ সারাদিন ট্রাভেল করে আমি বাড়ি ফিরেছি, আমাকে একটু ঘুমাতে দাও, আমার খুব টায়ার্ড লাগছে। অন্য একদিন তোমাকে আমি খেতে নিয়ে যাব, আজকে কোনো মতে সম্ভব না। তুমি ঘুমাও, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো বলবো না যে তুমি আমাকে বাইরে নিয়ে যাও। তুমি তোমার যা ইচ্ছে তাই করো। আমি এতদিন ধরে বুঝতেই পারছিলাম না যে তুমি এই জিনিসটাকে অ্যাভয়েড করছো। তুমি চাও না আমি বাইরে গিয়ে তোমার সঙ্গে খাই, সেটা তুমি আমাকে তো আগেই বলে দিতে পারতে। এত মিথ্যে প্রমিস করার কিছু ছিলই না। এভাবে ববিতা বলতে বলতে কেঁদে ফেলে এবং তার জামা কাপড় প্যাক করে এবং তার বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এমন সময় অঞ্জন বাবু এবং শান্তনা দেবী তাদের কথা শুনে সেখানে এসে বলেন, এসব কি হচ্ছে সৌভিক? বৌমা কি বলছে? সরি মা, আসলে ববিতা খুব আমিষ খাবার খেতে পছন্দ করে, তো বাড়িতে প্রতিদিন চিকেন, মটন, এগরোল এসবই খেত। এখানে এসে 3 বেলা সবজি খাচ্ছে। ওকে প্রমিসও করেছিলাম যে আমি বিয়ের পর ওকে বাইরে নিয়ে গিয়ে আমিষ খাবার খাওয়াবো। খাওয়ানো তো দূরের কথা, ওকে তো আমি একবারও বাইরেও নিয়ে যাইনি। এই জন্যই ও আমার উপর রেগে আছে। আরে বাবা, প্রমিস যখন করেছিলিস তখন সেটা পালন কর। দেখ, আমরা আমিষ খাই না, তাতে বৌমার কি দোষ? বৌমা যখন আমাদেরকে নিরামিষ খেতে বারণ করছে না, তখন আমরা কেন ওকে আমিষ খেতে বারণ করব? তুই এক্ষুনি তৈরি হ আর ওকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আয়। আর শোন, ফেরার সময় বেশি করে ডিম নিয়ে চলে আসবি। বৌমা, তোমার যখন যেটা ইচ্ছা করবে তুমি খাবে, কোনো বাধা নেই। তাদের এই ধরনের কথা শুনে ববিতা এবং সৌভিক দুজনেই খুব অবাক হয়। এরপর সৌভিক খুশি মনে ববিতাকে বাইরে খেতে নিয়ে যায়। তারপর থেকেই ববিতা তার শ্বশুর বাড়িতে নিজের মন খুশি আমিষ খাবার তৈরি করত এবং খেত। সোমনাথ তার স্ত্রী অর্ণেশা ও মা কল্যাণী দেবীর সঙ্গে জব্বলপুর শহরে বাস করত। সোমনাথ কাজের সূত্রে তাদের খোলসানি গ্রাম থেকে পরিবারকে নিয়ে জব্বলপুরে এসেছিল, আর তারা বেশ কয়েক বছর ধরেই এই শহরে বাস করছিল। প্রতিদিনের মতো সেদিনও সোমনাথ অফিসে গিয়েছিল। তাই কিছুক্ষণ পর কল্যাণী দেবী বলে, এই যে বৌমা, এবারে একবার সোমনাথকে ফোন করো আর আজকে বিরিয়ানি নিয়ে আসার কথা বলো। আজ আমার বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে। কেন মা, আপনিই ফোন করুন না, আমার ফোন করতে ভয় লাগে, কোথায় কি বলে ফেলবে। আর এমনিতেও ও যাওয়ার সময় আমরা কিছু খেতে দিইনি। আরে এতে আমাদের কি দোষ? আজ সকালে ওই তো রান্না বান্না করেনি, রান্না করলে কি এরকম হতো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে যা বলছি সেটা করো, এই নাও ফোন। এই বলে কল্যাণী দেবী অন্বেষার হাতে ফোন দিয়ে দেয়। এরপর অন্বেষা চিন্তা ভাবনা করার পর সোমনাথকে ফোন করে ও সে বলে, এই যে সোমনাথ, শুনছো? আজ তুমি বাড়িতে ফেরার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসবে। মাও এই একই কথা বলছিলেন। আজ তাহলে আমরা সকলে মিলে বিরিয়ানি খাবো। কি আজ আবারও বাড়িতে খাবার কিনে নিয়ে যেতে হবে নাকি? কেন, তোমরা আজও কি বাড়িতে রান্না বান্না করবে না ভেবেছো? দেখো, এই রান্না টান্নার ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। আর মাকে রান্না করার কথা বললে মাও রান্না করতে চায় না। এখন আমিই বা কি করব বলো? হ্যাঁ, সে আমি ভালো করেই জানি তোমরা বাড়িতে কে কি করো আর কি করো না। আসল কথা বলো না যে তোমরা কুঁড়েমি করতে গিয়েই কাজ করতে চাও না। এখন তোমরা যা ইচ্ছা তাই করো। আজ আমি বাড়িতেই যাব না, আর তোমাদের কোনো কথাতেও থাকবো না। দেখো সোমনাথ, তুমি রাগ করো না প্লিজ। আর শোনো, তোমাকে টাকা খরচ করে বিরিয়ানি নিয়ে আসতে হবে না। তুমি বাড়িতে এসে যেরকম রান্না বান্না করো ওরকম করলেও চলবে। আমরা না হয় আজ দেরিতে খাওয়া দাওয়া করব। না, সেটাও হবে না। আমি ওখানে যাব না আর কোনো ঝামেলাতেও থাকবো না, ওকে? এই বলে সোমনাথ ফোন কেটে দেয়। আসলে সোমনাথ ঠিকই বলছিল, তার স্ত্রী অর্ণেশা ও মা কল্যাণী দেবী খুবই কুঁড়ে ছিল, আর তারা কুড়েমি করতে করতে এখন বাড়ির কাজকামও প্রায় ভুলেই গিয়েছিল। সোমনাথ এগুলো দেখে প্রথম তাদের বাড়ির কাজে সাহায্য করত, কিন্তু সেটা রেগুলার হয়ে যাওয়ায় সোমনাথও শেষে পরিষ্কার না বলে দিয়েছিল। এরপর অর্ণেশা বলে, এই যে মা, আপনি তো শুনলেন আপনার ছেলে কি বলল। এখন আপনাকেই রান্নাবান্না করতে হবে, আর আপনি তো রান্নাবান্না করতেও পারেন। আর বৌমা রান্না, ওহ বাবা রে, সকাল থেকে আমার পা হাতের কি যন্ত্রণা করছে। আর তুমি জানো তো আমার প্রায়ই এরকম রোজ হয়। হ্যাঁ জানি বলেই তো বলছি, আপনার কুড়েমির ব্যাপারে আমার ভালো করেই জানা আছে। আর আপনি যদি ভাবেন আমি বাড়ির কাজ করব, তাহলে মা এটা আপনার ভুল ধারণা হবে। কি হলো বৌমা, তুমি চুপ করে রইলে যে? তুমি যাও গিয়ে রান্না চাপিয়ে দাও। এরপর আবার থালা মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, আরও কত কি কাজ বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটা না হয় আমি করছি, কিন্তু কাল থেকে করব না। প্রয়োজনে বাপের বাড়ি চলে যাব, তখন আপনাকেই সব কাজ করতে হবে। এবারে আপনি ভাবুন, বাড়ির কাজ নিজে করবেন নাকি লোক রাখবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি কাজের লোকের ব্যবস্থা করছি। আজ অন্তত যাও। কল্যাণী দেবীর কথা শুনে ও শেষে কোনো উপায় না পেয়ে
অন্বেষা সেদিন বাড়ির কাজ করতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে অন্বেষা ও কল্যাণী দেবী বাড়িতেই ছিল। ঠিক তখনই তাদের দরজার বেল বেজে ওঠে। তখন, এই যে বৌমা, তুমি একবার যাও তো, আর গিয়ে দরজাটা খুলে দেখো কে এসেছে। কেন মা, আপনি যেতে পারছেন না নাকি? আপনিও তো বসে আছেন, আমাকে দেখলেই শুধু আপনার কাজ মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আজকে আপনাকে রান্না করতে হবে। এই বলে রাগ দেখিয়ে অন্বেষা দরজা খুলতে চলে যায় ও সে দরজা খুলে দেখে সেখানে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তখন, এই যে ম্যাডাম, আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। ওহ ম্যাডাম, আমি আসলে নীলিমা, আর আমাকে ম্যাডাম বলবেন না। কেউ আমাকে ম্যাডাম বললে আমার খুব হাসি পায়। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আপনি বোধহয় ভুল করেই বাড়িতে চলে এসেছেন, এটা কোনো অফিস নয়। আরে বাবা, আমি কোনো অফিসে আসিনি, আসলে আমি কাজের লোক, আর আমি শুনেছি আপনাদের নাকি কাজের লোকের প্রয়োজন। তারা যখন কথাবার্তা বলছিল তখন তাদের কথাবার্তা দূরে দাঁড়িয়ে কল্যাণী দেবীও শুনছিল। এরপর সে সেখানে এসে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, কাজের লোক মানে? ও হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজের লোকের প্রয়োজন। এই যে বৌমা, আজ থেকে আমাদের চিন্তা শেষ। এখন কথা না বাড়িয়ে ও কি কি কাজ করতে পারে আর কত টাকা মাইনে নেবে একটা ছোট করে ইন্টারভিউ নিয়ে নাও। দেখো ম্যাডাম, আমার ওসব ইন্টারভিউ পছন্দ নয়। আমি যা বলি পরিষ্কার বলি, আর আমি সব কাজ করতে পারি, কিন্তু আমার পিছনে খিটখিট করলে চলবে না। আর হ্যাঁ, আমি 10,000 টাকা মাইনে নেব, না তার থেকে 1 টাকাও কম নয়। এই যে মা, একটু এদিকে শুনুন, এই কাজের মেয়ের খুব ঘ্যাম। একে দেখতে সুন্দর বলে কি আমাদের এর সব কথাই শুনতে হবে নাকি, যেখানে 6-7 হাজার টাকাতেও কাজের লোক পাওয়া যায়? আরে বৌমা, এমনিতেও কাজের লোক খুঁজে পাওয়া যায় না। এখন ভেবে দেখো, এ ঘর বয়ে এসেছে, এভাবে হাতের লোক কি পা দিয়ে ঠেলতে নেই, আর যদি এ চলে যায় সে আমাদেরকেই সব কাজ করতে হবে। এই যে কাকিমা, ঠিকই বুঝেছো, তাহলে বলো এবার রাজি তো নাকি? না বললে চলে যাচ্ছি, আমার এমনিতেও কাজের কোনো অভাব নেই। আরে আরে, তুমি এত রাগ করছো কেন? এই বাড়িটা তোমারই মনে করো, আর এই বাড়িতে নিজের মনে করেই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তবে সব ঘর দেখিয়ে দিন, আর হ্যাঁ আগে টিভির ঘরটা দেখান, কারণ আমি টুম্পা অটোয়ালির এপিসোড মিস করি না। কাজের মেয়ে নীলিমার কথা শুনে তখন কল্যাণী দেবী তাকে তাদের বাড়ির সমস্ত কিছুই দেখিয়ে দেয়। এরপর সে কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় ও শেষে সন্ধ্যা হয়ে যায়। তখন, এই যে মা, আপনার সুন্দরী কাজের মেয়ে কোথায় গেল? সন্ধ্যার রান্না বাকি, ওকে রান্না বান্নাও তো করতে হবে নাকি? আরে আসতে বলো, ও না হলে শুনতে পেয়ে গেলে আবার রাগ করবে। ও এখন টিভি দেখছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ধীরে সুস্থে বলছি। আরে মা, আপনি ওকে দেখে ভয় পাচ্ছেন নাকি, যে রান্নার কথা বলতে গিয়েও সংকোচ বোধ করছেন? আরে ওকে দেখে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি ও যদি কাজ ছেড়ে দেয় সেটা নিয়ে। আসলে জানোই তো বাড়ির কাজ করতে কত কষ্ট হয়। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন বলুন, কিন্তু আমার সময় মতন খাবার চাই বাস। অন্বেষার কথা শুনে কল্যাণী দেবী তখন নীলিমার কাছে যায় ও সেখানে গিয়ে সে নম্রতার সঙ্গে রান্না করার কথা বলে। আসলে যেদিন থেকে নীলিমা এই বাড়িতে এসেছিল সেদিন থেকে সে ওই বাড়িতে আদেশ চালাচ্ছিল, আর তার কথা মতোই সব কিছু হচ্ছিল। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন সোমনাথ বাড়িতে আসে ও সে এসে এই সমস্ত কিছু দেখে, যেটা দেখে তার খুবই খারাপ লাগে ও সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, মানুষ কতটা কুঁড়ে হলে এরকম করে, যেখানে এরা একটা কাজের লোককেও বাড়ির মালিক করে রেখেছে। কিরে সোমনাথ, কিছু ভাবছিস নাকি? তুই যেই থেকে এসেছিস কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলছিস না। আর মা, কি কথা বলবো, সবকিছুই তো চোখের সামনে দেখতে পাচ্ছি, এখন বলার মতো কিছুই নেই। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবু, আপনার কি দরকার শুধু আমায় বলবেন। আমি যেমন দেখতে সুন্দর, আমার কাজকামও সুন্দর। হ্যাঁ 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 ঠিক আছে, এখন এখান থেকে যাও, আর গিয়ে আমার কয়েকটা জামা ধুয়ে দাও, ওগুলো আমি পরে অফিসে যাব। সেই যখন এই বাড়িতে কাজ করতে এসেছে তাহলে তো এগুলো তোমাকে করতেই হবে। হ্যাঁ যাব, এতে মেজাজ দেখানোর কি আছে, দিন কাপড়গুলো। এই বলে রাগ দেখিয়ে নীলিমা সেখান থেকে চলে যায় ও সে গিয়ে রাগে রাগে কাপড় ধুতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সোমনাথ জামা পরতে যায়, কিন্তু সে তখন দেখে ধুয়ে রাখা জামাগুলো ভালো করে পরিষ্কার হয়নি। এটা দেখে সোমনাথ খুবই রেগে যায় ও সে নীলিমাকে ডাক দিয়ে বলে, এই যে নীলিমা, তুমি এগুলো কি করেছো? আমি তো কাল এগুলো ধুয়ে রাখতে বললাম, তাই এরকম আবার জামা কাপড় ধোয়া হয় নাকি? এখন কি তোমার এখানে কাজ করার ইচ্ছা নেই? আরে বাবা, তুই এরকম করে বলছিস কেন? কই দেখি, এই তো এগুলো ঠিক আছে।
আর শোন, এর থেকে বেশি পরিষ্কার করতে চাইলে নিজেই ধুয়ে নিবি, বুঝলি? কিন্তু মা, এসব আবার কি কথা? যেখানে তুমি ভুল দেখেও ভুল বলছো না। সে আমি জানি না, শুধু এটুকু জানি ও এই বাড়িতে আছে মানে আমরা সকলেই সুখে আছি। কল্যাণী দেবীর মুখে এরকম কথাবার্তা শুনে সোমনাথ আসল ব্যাপারটা বুঝতে পারে ও সে তখন নীলিমাকে তাড়ানোর জন্য মনে মনে একটি পরিকল্পনা করে নেয়। পরের দিন নীলিমা যখন রান্নাঘরে ছিল তখন, এই যে ম্যাডাম, এখানে একা একা কি করছো? আমি কি তোমার কাজে সাহায্য করব নাকি? না মানে ওই আমিও রান্না বান্না করতে পারি। আরে বাবু, আপনি আমাকে ম্যাডাম বলছেন কেন? আমি তো এই বাড়ির কাজের লোক। আরে ছাড়ো তো ওসব কথা, তোমাকে দেখতে যা সুন্দর, তুমি এই বাড়ির কাজের লোক নয়, এই বাড়ির ম্যাডাম হওয়ার যোগ্য। সত্যি নাকি? আপনি ঠিক বলছেন? হ্যাঁ, আমি জানতাম আমায় দেখতে সুন্দর, কিন্তু আমায় যে আপনি পছন্দ করবেন এটা আমি জানতাম না। এভাবেই তারা দুজনে কথাবার্তা বলতে থাকে। ঠিক তখনই তাদের কথাবার্তা কল্যাণী দেবী এবং অন্বেষা শুনে ফেলে। এরপর তারা এসে বলে, এই চুপ কর, চরিত্রহীন মেয়ে কোথাকার! তোর কি যোগ্যতা আছে সেটা আমার ভালো করেই জানা আছে। আর তুই সাহস কি করে পেলি আমার ছেলের সঙ্গে পীড়িত করার? আর সোমনাথ, তুমি এটা কিভাবে বলতে পারলে? তুমি কি আমায় একটুও ভালোবাসো না যে ওরকম করে তুমি বললে? তাহলে এতদিন পর বুঝতে পেরেছো? আসলে আমি ওটা তোমাদেরকে বোঝানোর জন্যই বলেছিলাম। আর আমি এই নীলিমাকে প্রথম থেকেই জানতাম, এর চরিত্র খুব একটা ভালো নয়। আর এভাবে অনেকজনকেই নিজের রূপ সৌন্দর্যে ফাঁসিয়েছে, কিন্তু তোমরা তোমাদের কুঁড়েমির জন্য একেই বাড়িতে প্রাধান্য দিচ্ছিলে। আর এই যে তোমাকে কি এখান থেকে পার করে দিতে হবে নাকি না তুমি নিজে থাকতেই বেরিয়ে যাবে? সোমনাথের কথা শুনে তখন অন্বেষা ও কল্যাণী দেবী তার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর তারা সকলে মিলে তাদের কাজের মেয়ে নীলিমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে তারা আর কুড়েমি করে না এবং নিজেরাই বাড়ির সমস্ত কাজ করতে থাকে, যার ফলে তাদের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না ও তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।